নমস্কার, আমার রাউত স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় তার অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট 2025-26 পেশ করেছেন। সেই বাজেট জুড়ে ছিল গরিব, ইউথ বা যুবক, অন্নদাতা এবং নারী। বিকশিত ভারত নিয়েও তিনি বিস্তারিত বলেছেন, তার সংজ্ঞা নিরূপণ করেছেন এবং এগ্রিকালচার সেক্টর রিফর্মস থেকে শুরু করে এমএসএমই, এক্সপোর্টস এবং আরও অনেক কিছু নিয়ে তার চমক ছিল। সবচেয়ে বড় চমক ছিল পার্সোনাল ইনকাম ট্যাক্স নিয়ে। আজকে আমি সেগুলোই বিস্তারিতভাবে আপনাদের কাছে বলবো। একটু ধৈর্য ধরে শুনুন, তাহলে বাজেটটা পুরোপুরি আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে থাকুন। বিকশিত ভারত বলতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বোঝাতে চেয়েছেন যেখানে জিরো পভার্টি থাকবে, 100% কোয়ালিটি গুড স্কুল এডুকেশন থাকবে, অ্যাক্সেস টু হাই কোয়ালিটি অ্যাফোর্ডেবল অ্যান্ড কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার মানে মেডিসিন থাকবে, 100% স্কিল্ড লেবার উইথ মিনিংফুল এমপ্লয়মেন্ট থাকবে, 70% ওমেন ইন ইকোনমিক অ্যাক্টিভিটিতে থাকবে এবং ফার্মার্স মেকিং ইন্ডিয়া দ্য ফুড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড, এই জিনিসগুলো থাকবে। তবেই এটা বিকশিত ভারত হবে এবং সেটাই গভর্নমেন্টের লক্ষ্য রয়েছে। কেন্দ্রীয় বাজেট ফোকাস করেছে ট্যাক্সেশন, পাওয়ার সেক্টর, আরবান ডেভেলপমেন্ট, মাইনিং, এগ্রিকালচার, এক্সপোর্ট, ফিনান্সিয়াল সেক্টর এবং রেগুলেটরি রিফর্মসের ওপরে। তুলার উৎপাদনশীলতার জন্য 5 বছরের মিশন নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার ধনধান্য কৃষি যোজনা নেওয়া হয়েছে। এটা এগ্রি ডিস্ট্রিক্ট প্রোগ্রামের আন্ডারে হবে এবং এক্ষেত্রে দেশের 100টি জেলায় প্রায় 1.7 crore ফার্মার্স সুবিধা পাবে। মাখানা প্রোডাকশনের যে প্রোডাকশন প্রসেস সেটা অনেক উন্নত করা হবে। মাখানা হচ্ছে একটি পদ্ম বীজ, সাদা রঙের দেখতে, খুবই সুস্বাদু ও পুষ্টিকর। দেশে প্রায় 80% বিহারে উৎপাদিত হয় এবং এই রাজ্যে একটি বোর্ড গঠন করা হবে, মাখানা বোর্ড। বাজেটে প্রস্তাব নেওয়া হয়েছে যে বিশেষত দুগ্ধ ও মৎস্য পালনে 7.7 কোটি কৃষককে শর্ট টার্ম লোন দেওয়া হবে এবং এক্ষেত্রে কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হবে। উচ্চ ফলনশীল বীজ উৎপাদনে ফোকাস করা হবে যাতে কৃষি উৎপাদন খুব বেশি হয়। ডাল উৎপাদনে আত্মনির্ভরতা আনা হবে। এই ক্ষেত্রে অড়হর, ছোলা ও মসুর ডালের উৎপাদন আরও বাড়ানো হবে। ভারতের ডাল উৎপাদন পৃথিবীতে সবচেয়ে বেশি হলেও ডালের ব্যবহার ভারতে খুব বেশি হওয়াতে ডাল কিছুটা আমদানি করতে হয়। প্রস্তাব নেওয়া হয়েছে যে প্রোটিন কন্টেন্ট বাড়ানো হবে, দেশে উৎপাদনশীলতা বাড়ানো হবে সব দিক থেকেই। ফসল কাটার পরে ফসলের গুদামজাতকরণ ও রিমুনারেটিভ প্রাইস চাষিরা যাতে পায় তার ব্যবস্থা করা হবে। প্রস্তাব নেওয়া হয়েছে যে ইন্ডিয়া পোস্ট, যা ভারতের ডাক ব্যবস্থা, গ্রামীণ অর্থনীতিকে এটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। সেখানে ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট সার্ভিস, ক্যাশ আউট, ডিজিটাল সার্ভিস, ইন্স্যুরেন্সকে উন্নত করা হবে মাইক্রো এন্টারপ্রাইজের মাধ্যমে। এমএসএমই, দ্যাট ইজ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এর ডেফিনেশন এবং কাজের ক্ষেত্রে বিশাল পরিবর্তন করা হবে। ছোট ছোট ব্যবসায়ী যারা ফার্স্ট টাইম এন্টারপ্রেনিউর তাদের 5 লক্ষ লিমিটেড কাস্টমাইজড ক্রেডিট কার্ড দেওয়া হবে। প্রথম বছর 10 লক্ষ ক্রেডিট কার্ড দেওয়া হবে। মহিলা তফসিলি ও উপতফসিলিদের মধ্যে প্রথম 5 লাখ এন্টারপ্রেনিউরদের জন্য পরবর্তী 5 বছরে 2 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে যাতে ম্যানুফ্যাকচারিং অনেকটা বেড়ে যায়। এমএসএমই ডেফিনেশনে পরিবর্তন এসেছে। ইনভেস্টমেন্টের দিক দিয়ে ডেফিনেশনটি হচ্ছে এই রকম: মাইক্রো এন্টারপ্রাইজ যেটা এখন রয়েছে 1 কোটি, 1 এপ্রিল 2025 থেকে এটা হয়ে যাবে 2.5 crore। স্মল এন্টারপ্রাইজ 10 কোটি এখন হয়ে যাবে 25 কোটি। মিডিয়াম এন্টারপ্রাইজ 50 কোটি এখন হয়ে যাবে 125 কোটি। টার্নওভারের দিক দিয়ে পরিবর্তিত হচ্ছে, সেটা হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজ 5 কোটি আছে এখন হয়ে যাবে 10 কোটি, স্মল এন্টারপ্রাইজ 50 কোটি এখন আছে হয়ে যাবে 100 কোটি, মিডিয়াম এন্টারপ্রাইজ 250 কোটি আছে হয়ে যাবে 500 কোটি।
এই ভ্যালুয়ের ওপর হলে লার্জ এন্টারপ্রাইজ বলে গণ্য হবে। এতে এখন অনেক বড় এন্টারপ্রাইজ এমএসএমইর মধ্যে চলে আসবে এবং বেনিফিটেড হবে। ভারতের জনগণ, অর্থনীতি এবং আবিষ্কারের উপর কী বিনিয়োগ করা হচ্ছে? প্রস্তাব নেওয়া হয়েছে যে 2014 সালের পরে স্থাপিত 5টি আইআইটিতে আরও ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে, যাতে আরও 6500 নতুন স্টুডেন্ট আসে। এছাড়া দেশের সব জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার খোলা হবে। ভারতীয় ভাষা পুস্তক স্কিম, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যে বইগুলো স্কুল এবং হায়ার এডুকেশন সেন্টারে আছে সেগুলোকে ডিজিটাল ফরম্যাটে তৈরি করা হবে। এছাড়া গ্লোবাল এক্সপার্টাইজদের সহযোগিতায় 5টি ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স তৈরি করা হবে ফর স্কিলিং ডেভেলপমেন্ট। অটল টিঙ্কারিং ল্যাব আগামী 5 বছরে 50,000 তৈরি করা হবে, যেখানে স্কুল ছাত্রছাত্রীরা রোবোটিক্স, 3D প্রিন্টিং এবং অন্যান্য টেকনোলজি নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় এইভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন যে টু কাল্টিভেট দ্য স্পিরিট অফ কিউরিওসিটি অ্যান্ড ইনোভেশন অ্যান্ড ফোস্টার এ সায়েন্টিফিক টেম্পার অ্যামং ইয়ং মাইন্ডস। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 500 কোটি টাকা অ্যালোকেট করা হচ্ছে ফর স্কিল এক্সেলেন্স। এছাড়া স্কিল বাড়ানোর জন্য আরও অনেক সেন্টার খোলা হবে। ব্রডব্যান্ড কানেকশনের জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এখানে প্রস্তাবে বলা হয়েছে যে গ্রামে যেখানে প্রাইমারি হেলথ সেন্টার এবং গভর্নমেন্ট বিদ্যালয় রয়েছে সেখানে ব্রডব্যান্ডের কানেক্টিভিটি দেওয়া হবে এবং ব্রডব্যান্ড স্পিড বাড়ানো হবে। দেশে এখন 50% স্কুল আছে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি রয়েছে। অ্যাসেট মনিটরাইজেশন প্ল্যান এর প্রস্তাবে বলা হয়েছে যে 2025 সাল থেকে 2030 সালের মধ্যে 10 লাখ কোটি টাকা জোগাড় করা হবে। কিভাবে? না, কেন্দ্রীয় সরকারের কাছে যা অ্যাসেট পড়ে আছে তা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে খরচা করা হবে দেশের ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ানোর জন্য। এছাড়া প্রস্তাব নেওয়া হয়েছে আরবান চ্যালেঞ্জ ফান্ড তৈরি করার জন্য। দেশের বিভিন্ন শহরে 1 লক্ষ কোটি টাকা খরচা করা হবে শহরের ওয়াটার, স্যানিটাইজেশন এবং ডেভেলপমেন্টের জন্য। মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড, যা সমুদ্র সংক্রান্ত, এক্ষেত্রে এই প্রস্তাব নেওয়া হয়েছে যে সমুদ্র সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ও উন্নতির জন্য 25,000 কোটি টাকা লং টার্ম ফিনান্স করা হবে, যার মধ্যে 49% কন্ট্রিবিউশন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে করা হবে। একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে নিউক্লিয়ার এনার্জিতে লেটেস্ট টেকনোলজি নেওয়া হবে। আমেরিকার সাথে একটি বড় কোলাবোরেশন হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় যে নিউক্লিয়ার ডিল হয়েছিল তাতে ভারতে কোনো ডিজাস্টার হয়ে গেলে সংশ্লিষ্ট আমেরিকান কোম্পানি দায়ী হবে, এটা বলা হয়েছিল ওই চুক্তিতে। সেই কারণে আর চুক্তি হয়নি। এখন আমেরিকা এই কন্ডিশনটা তুলে নিচ্ছে। নতুন কোলাবোরেশনে ভারতের ডিজাস্টার হলে আমেরিকা দায়ী হবে। এইভাবেই চুক্তিটি হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবে জানানো হলো যে বিহারে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা হবে। এছাড়া ফিনান্সিয়ালি সাপোর্ট করা হবে ওয়েস্টার্ন কোশি ক্যানেল প্রজেক্টে বিহারের ক্ষেত্রে। প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ, প্রায় 10,000 রিসার্চ ফেলোশিপ দেওয়া হবে আইআইটি এবং আইআইএসএ স্টুডেন্টদের। ট্যুরিজমে বিশাল গ্রোথ হবে, এটা বলা হলো বাজেটে। যে দেশের টপ 50 ট্যুরিজম ডেস্টিনেশন সাইটকে ডেভেলপ করা হবে, রাজ্যগুলোর সঙ্গে পার্টনারশিপে যাওয়া হবে এবং ওই জায়গাগুলোতে ই ভিসা স্ট্রিমলাইন করা হবে যাতে বিদেশ থেকে ট্যুরিস্টরা ওখানে আসতে পারে। এছাড়া ইন্টেনসিভ স্কিল ডেভেলপমেন্ট করা হবে যুবকদের কাজ ও চাকরির জন্য। মুদ্রা লোন দেওয়া হবে হোমস্টে তৈরি করার জন্য এবং সেখানে মোবাইল ও টেকনোলজি ব্যবস্থা উন্নত করা হবে। ক্রপস জার্মপ্লাজমের জন্য জিন ব্যাংক তৈরি করা হচ্ছে। 10 লক্ষ জার্মপ্লাজমের জন্য জিন ব্যাংক তৈরি করা হবে যাতে ভবিষ্যতে ভারতে খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা থাকে। এটি হবে ভারতের দ্বিতীয়। এখন নিউ দিল্লিতে ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসার্চ সেন্টার রয়েছে। আরেকটি প্রস্তাব নেওয়া হয়েছে যে বর্তমানে প্রাইভেট সেক্টরে যে গবেষণা, উন্নতি, ইনোভেশন ইনিশিয়েটিভ রয়েছে তার যথাযথ যাতে ইমপ্লিমেন্টেশন হয় প্রাইভেট সেক্টরে, তার জন্য 20,000 কোটি টাকা অ্যালোকেট করা হলো এই বাজেটে।
প্রস্তাবে জ্ঞান ভারতম মিশন নেওয়া হয়েছে। এই ব্যাপারটা হলো যে ভারতে দেখা যাচ্ছে যে হাজার বছরের পুরনো হাতে লেখা কিছু জিনিস রয়েছে, ডকুমেন্টেশন রয়েছে, এটা ঐতিহ্য রয়েছে, হেরিটেজ রয়েছে। এই যাতে ডকুমেন্টেশন এবং কনজারভেশন হয় তার জন্য 1 কোটির বেশি হাতে লেখা বিষয়কে কভার করা হবে এবং ভারতের জ্ঞান বা নলেজ ব্যবস্থাকে শেয়ারিং করার জন্য ন্যাশনাল ডিজিটাল রিপোজিটরি স্থাপন করা হবে। পরবর্তী প্রস্তাব আনা হয়েছে যে বিভিন্ন জিওস্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ও ডাটা ডেভেলপমেন্ট কিভাবে করা যায়। এখানে বলা হয়েছে যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ও তথ্যগুলোকে উন্নত করতে পিএম গতিশক্তি, ল্যান্ড রেকর্ডসের সুবিধা অ্যান্ড প্ল্যানিং এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সুবিধা ও আধুনিকতার সাহায্য নেওয়া হবে। এখন আসছি রপ্তানি বা এক্সপোর্টের ক্ষেত্রে কী কী প্রস্তাব নেওয়া হয়েছে এই বাজেটে। প্রথমত এক্সপোর্ট প্রমোশনাল মিশন নেওয়া হয়েছে। এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এইভাবে যাতে এক্সপোর্ট ক্রেডিট আরও সহজলভ্য হয় এবং ক্রস বর্ডার ফ্যাক্টরিং সাপোর্ট মেলে এবং এমএসএমইকে সাহায্য করা যায়, যাতে ফলস্বরূপ ওভারসিজ মার্কেটে নন ট্যারিফ মেজার্সগুলোতে আরও সাফল্য পাওয়া যায়। ইন্টারন্যাশনাল ট্রেডে ভারত ট্রেড নেট বিটিএন আনা হচ্ছে, যেটা একটি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। অপরদিকে ন্যাশনাল ট্রেডমার্ক ফর জিসিসি, যেটা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, সেক্ষেত্রে টায়ার 2 সিটি যেখানে 50,000 থেকে 1 লাখের কম লোক বাস করে সেখানকার কোম্পানিগুলোকে জিসিসি সঙ্গে যোগ করা হবে, যাতে কোম্পানিগুলো বিভিন্ন মেধা ও দক্ষতা গ্লোবাল পয়েন্টসগুলো থেকে পেতে পারে। বাজেটে প্রস্তাব নেওয়া হয়েছে যে মাল বহনকারী যে প্লেনগুলো রয়েছে এয়ার কার্গো, সেগুলোর আপগ্রেডেশন করা হবে এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার এবং ওয়্যার হাউসিং উন্নত করা হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত করা থাকবে উচ্চ দামের পচনশীল শাকসবজি, শৈবাল, ফুলজাত প্রভৃতি উৎপাদন। ফিনান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টের জন্য এই বাজেটে কী কী প্রস্তাব এসেছে। প্রথমত গ্রামীণ ক্রেডিট স্কোর ফ্রেমওয়ার্ক, এটাকে ঢেলে সাজানো হচ্ছে। পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর দ্বারা সেলফ হেল্প গ্রুপগুলোকে যে লোন দেওয়া হচ্ছে সেগুলো যাতে ফিনান্স ঠিকভাবে দেওয়া যায় এবং ঋণ আদায় যাতে ডিসিপ্লিনড হয়। বাজেটে প্রস্তাব রাখা হয়েছে যে ন্যাবার্ডকে বলা হবে যে ইনফ্রাস্ট্রাকচারাল কর্পোরেট বন্ডের জন্য একটি পার্শিয়াল ক্রেডিট এনহান্সমেন্ট ফেসিলিটি তৈরি করতে। তবে এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বাধা আসতে পারে, কারণ আরবিআই অলরেডি এই ধরনের বন্ডের জন্য স্ট্রিক্ট ক্যাপিটাল নর্মস এবং ইনভেস্টমেন্টের রেগুলেশন জারি করেছে। বাজেটে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে। 74% থেকে বেড়ে এখন বিদেশি কোম্পানিগুলো ভারতে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারবে। তবে ভারতে প্রাপ্ত পুরো প্রিমিয়াম ভারতেই লগ্নি করতে হবে। ইতিমধ্যে কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং চীনে 100% এফডিআই রয়েছে। আসুন দেখা যাক বাজেটে কী কী দাম কমল। সোনা ও রূপো বাঁধানো অলঙ্কার, বৈদ্যুতিন খেলনা সরঞ্জাম, আমদানিকৃত জীবনদায়ী ঔষধ, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত 37টি ওষুধ, আমদানিকৃত বিলাসবহুল গাড়ি এবং খাদ্য ও পানীয় শিল্পে ব্যবহৃত কৃত্রিম সুগন্ধি, এর দামগুলো কমবে। এছাড়া দাম কমবে নানান ধরনের মোটর সাইকেল এবং তার ইঞ্জিন, আমদানিকৃত বিলাসবহুল গাড়ি এবং জাহাজ তৈরির কাঁচামালের ক্ষেত্রে। বাজেটে দাম বাড়বে আমদানিকৃত মোমবাতি ও অন্যান্য জলযান, বিদেশি জুতো, স্মার্ট মিটার, সোলার সেল, আমদানিকৃত কিছু বুনন জামাকাপড়, পিভিসি ফ্লেক্স ফিল্ম, শিট, ব্যানার, বোনা কাপড়, ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। এবার দেখা যাক এবছর বাজেটে পার্সোনাল ইনকাম ট্যাক্সে কী কী পরিবর্তন এলো। একটি বিশাল পরিবর্তন এসেছে। বেতনভোগী ও পেনশনদের ক্ষেত্রে বার্ষিক 12,75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন সমেত আয় হলে সেই আয় কিন্তু সম্পূর্ণ আয়কর মুক্ত হবে। 12 লক্ষ টাকার বেশি আয় হলে পুরো টাকা কিন্তু ট্যাক্সেবল হবে বিভিন্ন স্ল্যাব অনুযায়ী। যাই হোক, এই 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আয়কর মুক্ত হচ্ছে।
তবে এটি প্রযোজ্য হচ্ছে নিউ রিজিম অপশনের ক্ষেত্রে, ওল্ড রিজিম অপশনের ক্ষেত্রে নয়। এই ক্ষেত্রে আন্ডার সেকশন 87 এর আন্ডারে এটি শুধু কর সাশ্রয় বলে গণ্য করা হবে। দ্বিতীয় যে পরিবর্তনটি এসছে সেটা হচ্ছে এখন থেকে সেলফ অকুপাইডের দুটি প্রপার্টির জন্য কোনো কর দিতে হবে না। তৃতীয়টি হচ্ছে রেন্টের ওপর টিডিএসের সীমা 2,40,000 টাকা থেকে বাড়িয়ে 6 লক্ষ টাকা করা হলো এবছর এই বাজেটে। চতুর্থ পরিবর্তনটি হচ্ছে যে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের প্রাপ্ত সুদের ওপর কর ছাড়ের সীমা 50,000 টাকা থেকে দ্বিগুণ করে 1 লক্ষ টাকা করা হলো। পঞ্চম চেঞ্জটি হচ্ছে যে রেকটিফাইড এবং আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্নের দাখিলের সময়কাল রিলেটেড অ্যাসেসমেন্ট বছরের শেষ থেকে 48 মাস পর্যন্ত বাড়ানো হলো, আগে ছিল এটা 24 মাস। আরেকটি চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে 29শে আগস্ট 2024 তারিখ বা তারপরে জমা দেওয়া টাকায় যদি ন্যাশনাল সেভিংস স্কিম বা এনএসএস কেনা হয় তাহলে ওই টাকা তোলার সময় করমুক্ত হবে। নিউ রিজিম অপশনে নিউ ইনকাম ট্যাক্স স্ট্রাকচার 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা আমার এই চ্যানেলে নতুন এলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কিংবা আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি নিত্য নতুন বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।